43টি পণ্য ও সেবায় নতুন করে ভ্যাট বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে খরচ বাড়তে পারে ওষুধ, পোশাক, মিষ্টি, বিস্কুট, কয়েল ও রেস্টুরেন্টের খাবারে। বিমানে চলাচলে বাড়বে ব্যয়। রাজস্ব আয় বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। দাবি করেন এতে জনজীবনে খরচের চাপ বাড়বে না। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। আওয়ামী লীগ সরকারের উপর মানুষের ক্ষোভের অন্যতম কারণ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারা। অন্তর্বর্তী সরকারের সময় জিনিসপত্রের দাম কমার আশা করেছিলেন সাধারণ মানুষ। 5 মাসে কিছুটা পরিবর্তন হলেও কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি। তার উপর নতুন করে 43টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন হয়েছে। এটি বাস্তবায়ন হলে বিভিন্ন খাতে খরচ বাড়বে। রেস্টুরেন্টে খাবার খেলে শতকরা 15 টাকা ভ্যাট দিতে হবে। তৈরি পোশাক, মিষ্টি, বিস্কুট, আচার, কয়েল, ম্যাট্রেস, ট্রান্সফরমার, টিস্যু পেপার কিনতে 15% ভ্যাট দিতে হবে। ওষুধ ও এলপি গ্যাস কিনতেও 2 থেকে 2.5% ভ্যাট বসতে পারে। বিমান টিকেটে খরচ বাড়বে 200 থেকে 1000 টাকা পর্যন্ত। ফলের রস, রং আমদানিতে শুল্ক দিতে হবে বাড়তি শতকরা 10 টাকা। মদের শুল্ক বাড়িয়ে 30% এবং তামাকে 100% করা হয়েছে। এভাবে চলতি অর্থ বছরে 12,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আয়ের পরিকল্পনা করছে এনবিআর, যা আইএমএফের প্রেসক্রিপশন বলে ধারণা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় স্বস্তির বদলে বাড়ছে ভ্যাটের বোঝা। অর্থ উপদেষ্টা বলছেন এর বিকল্প ছিল না তাদের হাতে। এটা করার কারণটা হলো কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব বিষয়ে জিরো করে দিয়েছি। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে। রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি 3 তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো, কেউ যদি আপনার এটা ফিক্সড এমন টাকা খেতে বসে 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত না। লোকজন মোটামুটি যারা বিমানে চড়ে তার 200 টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না। সাধারণত বাজেটের সময় ভ্যাট বা ট্যাক্স বাড়ানো হয়। অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে এমন সিদ্ধান্তে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরও অর্থ উপদেষ্টার যুক্তি, পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে বাংলাদেশে ভ্যাট অনেক কম। পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন দেখবেন, নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই। সরকারের বাইরে যখন থাকতেন বা ছিলেন তখন ভ্যাট বা কর বাড়াইলে সবাই সমালোচনা হতো যে কেন বাড়ানো হলো। আপনারা নিজেরাও সরকারে এসেছেন জনগণের স্বস্তি দেওয়ার জন্য, এটা আপনাদের হাত দিয়ে না আমি কিন্তু যখন বাইরে ছিলাম ভ্যাট ইসের ব্যাপারে কোনোদিন বলিনি যে ভ্যাট বাড়াচ্ছ কেন, এই করছো কেন। আমি বেশিরভাগ ক্রিটিসাইজ করতাম আর্থিক ডিসিপ্লিনের ব্যাপারে। আগামী বাজেটে করের আওতা বাড়ানোর ইঙ্গিত দেন। দেশে এখন মোট ভোটার 12,36,83,512 জন। নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন 18,33,352 জন। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য অনুযায়ী চলতি বছরের শেষ অথবা আগামী বছরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। এজন্য সবার আগে দরকার নির্ভুল ভোটার তালিকা। সংবাদ সম্মেলনে একথা জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিতর্কের ঊর্ধ্বে থাকতে শুধু নতুন ভোটার নয়, 12 কোটি ভোটারের সবার বাড়িতে গিয়ে তালিকা হালনাগাদ করবে কমিশন। 18 লক্ষের তালিকাও থাকবে, পুরা তালিকাও থাকবে। পুরা তালিকা থাকবে আমাদের হাতে, আর 18 লক্ষের তালিকা থাকবে প্রকাশিত। কোন বছরের তালিকায় বিতর্ক আছে আমরা কি জানি? আমরা যদি পুরা তালিকা যাচাই না করি আমরা কি বের করতে পারবো যে কে বিতর্কিত?
হালনাগাদের আগে দেশে ভোটার ছিল 12,18,50,160 জন। নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন 18,33,352 জন। এই হিসাবে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,36,83,512 জনে। এর মধ্যে পুরুষ 6,33,30,103 জন আর নারী 6,03,52,415 জন। তৃতীয় লিঙ্গের আছেন 994 জন। ভোটার বৃদ্ধির হার 1.50%। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 17 বছর বয়সের তরুণদেরও ভোটার করতে চায় ইসি। এজন্য আইনের সংশোধনী আনার কথা ভাবা হচ্ছে। যোগ্যতার তারিখ হচ্ছে 1 জানুয়ারি, আবার 1 জানুয়ারিতে। তো আমাদের যদি এই ইন্টারমিডিয়েট পিরিয়ডের কাউকে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে একটা আইনি পরিবর্তনের প্রয়োজন হবে। সেটা করব কিনা এটা নিয়ে আমরা ভাবছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, হালনাগাদ করা তালিকা নিয়ে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা 17 জানুয়ারির মধ্যে জানানো যাবে। এসব আবেদন নিষ্পত্তি করে 2রা মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। 3,78,000 এনআইডি সংশোধনের প্রক্রিয়াধীন ছিল জানিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, এগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলে মনে করেন তিনি। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সকালে ওয়াকাথন এবং সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করার আনন্দ বেশি। তাই দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রতিটি মানুষের সরকারের যে ক্ষমতা, তার তুলনায় মানুষের যে ক্ষমতা, সেটা যদি তুলনা করি, তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি। মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সেই নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারো মুখাপেক্ষি হতো না, কারো দিকে তাকিয়ে থাকতে হতো না। আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সময় বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, শেখ পরিবার ও তাদের ঘনিষ্ঠ সহযোগীরা এই খাতে দুর্নীতির মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে দাবি করা হয়, 2009 সাল থেকে বিদ্যুৎ খাতে কৃত্রিম সংকট তৈরি করে কুইক রেন্টাল ক্যাপাসিটি চার্জ, বিদেশ থেকে এলএনজি আমদানির নামে সীমাহীন অর্থ লুটে নিয়েছে আওয়ামী লীগ। বিএনপি জোট সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, আওয়ামী লীগের লুটপাট, অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে, আর এর মাসুল দিতে হচ্ছে দেশের জনগণকে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি খতিয়ে দেখা হবে। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা পুরো বিষয়টাই আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। বিমান ভ্রমণের জন্য শারীরিক ফিটনেস না থাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি বলেন, বিগত সরকারের নির্দেশে খালেদা জিয়াকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দিয়ে আরও অসুস্থ করে ফেলা হয়েছিল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোকন আরও বলেন, রাজনৈতিকভাবে হেনস্থা করতেই খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের সাথে মতবিরোধের জেরে 2017 সালে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে বিদেশে থেকেই পদত্যাগ করেন তিনি।
পরবর্তীতে ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের 2 মামলায় তাকে 4 বছর ও 7 বছরের সাজা দেন আদালত। আমি পালিয়েও যাচ্ছি না, আমি আবার ফিরে আসবো, আমি একটু বিব্রত। বৃহস্পতিবার সুরেন্দ্র কুমার সিনহার মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। একই সাথে অর্থ পাচারের মিথ্যা মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার প্রেক্ষাপটে দেশ ছাড়তে বাধ্য হওয়া জেলা জজ মোতাহার হোসেনকেও দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। দেশের প্রধান বিচারপতি এখনো রিফিউজি হিসেবে কানাডায় আছেন। এসকে সিনহার সকল মামলা প্রত্যাহার করা উচিত হোক দাবি জানাচ্ছি, পাশাপাশি তাকে যেন দেশে ফিরিয়ে না মোতাহার হোসেন সাহেবকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের দাবি জানায়। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা এবং মোতাহার হোসেন সাহেবের তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, সেগুলা ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এ সময় খোকন বলেন, বিগত সরকারের নির্দেশে বেগম খালেদা জিয়াকে অপচিকিৎসার মাধ্যমে আরও অসুস্থ করা হয়েছিল। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হলেও বিমানে ভ্রমণের উপযুক্ত নন। বেগম খালেদা জিয়ারে তারা অপচিকিৎসা দিয়েছিল তারা জেলে থাকাকালীন সময়। পরবর্তীতে চিকিৎসা না হতে এত জটিল সৃষ্টি হয়েছে, ওনার ডাক্তাররা ওনাকে দিতে হবে, ছাড়পত্র দিতে হবে যে না শি ইজ ফিট টু ফ্লাই। বিমানে ওঠার জন্য তার শারীরিক সুস্থতা ফিটনেস আসতে হবে, সেই জন্য ওই সম্ভবত ওয়েট করতেছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার সাথে জড়িতদের বিষয়ে তদন্তের পাশাপাশি তাদের বিচারের দাবি জানান ব্যারিস্টার খোকন। জুলাই গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার পাশাপাশি গত 15 বছর বিরোধী মত দমনে আওয়ামী লীগের গুম খুন দুর্নীতির বিচারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে যুব এশিয়া কাপ জয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 2টি অটোরিকশা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সংশোধিত পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো অধ্যায় না রাখায় অসন্তোষ প্রকাশ করেন বিএনপির এই নেতা। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার কথা উল্লেখ করে রিজভী বলেন, গেল 15 বছর আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন গুমের শিকার দলের সাবেক নেতা ইলিয়াস আলীর সন্ধান ও এই ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন। এই যে অপরাধ করেছে শেখ হাসিনা, এই যে কসাইয়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা, সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না। আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছে, তাদের সেই মহিমান্বিত আত্মদানকে শ্রদ্ধা জানায়। তাদের যেমন বিচার হতে হবে, ঠিক তেমনি 15.5 বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন, তাদের কেন বিচার হবে না? শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ভাস্কর্য ও কিল্লা নির্মাণের নামে সরকারের হাজার হাজার কোটি টাকা ক্ষতিসাধন করা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। সরকারি অর্থ তছরূপের পিছনে কারা জড়িত তা খুঁজে বের করতে অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। জানা যায়, মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি ভাস্কর্য ও মুরাল নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এছাড়া চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক এমপি সোলাইমান হক জোয়াদ্দার এবং তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। এদিন বিগত সরকারের সময় সুবিধাভোগী রাজনীতিবিদ, আমলা ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও লুটপাটের অভিযোগে আরও কয়েকটি মামলা রুজু হয়। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য, মুরাল, সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকার বিরোধী কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার পরও বিসিএস এ নিয়োগে বাদ পড়েছেন অনেকেই। আবার সংখ্যালঘু হওয়ার কারণেও বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। অন্য চাকরি ছেড়ে বিপাকে পড়েছেন অনেকেই। শেষ মুহূর্তে বাদ পড়ে হতাশায় ভুক্তভোগীরা। বিষয়গুলো আবার যাচাইয়ের আবেদন করেছেন তারা। দেখুন মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট।
আমার বাবা কৃষিকাজ করে আমাকে মানুষ করছে। আমি আমার মেধা দিয়ে কলেজ, আমি বুয়েটে পড়াশোনা করেছি। আমি 41-এ ক্যাডার হয়েছি। আমি জয়েন করিনি যে আমি 43-এ আমার পছন্দসই একটা ক্যাডার পাইছি, আমি এটাতে জয়েন করব। আমি জানি আমি জীবনে কখনো রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড আমি করি নাই, আমার পরিবার করে নাই, আমার বংশ করে নাই। বিসিএস চাকরির সোনার হরিণ ধরা দিয়েও যেন হাত থেকে বের হয়ে যাবার উপক্রম। এত বছরের পরিশ্রম আর লালিত স্বপ্নের অপমৃত্যুর আশঙ্কা। চরম অনিশ্চয়তা নিয়ে সচিবালয়ের সামনে ভিড় করছেন বিসিএসে বাদ পড়া ভুক্তভোগীরা। আমি বা আমার পরিবার কারোরই কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট নেই এবং আমাদের নামে কোনো ফৌজদারি মামলা নেই এবং আমি অলরেডি একবার গেজেটেড হয়েছি 15 অক্টোবর 2024। তো দ্বিতীয়বার গেজেটে আমি তাহলে গেজেটেড হব না কেন? প্রথম গেজেটের নাম আছে, পরের গেজেটের নাম নাই এবং বৈষম্যহীন বাংলাদেশে আমরা আসলে এটা আশাই করতে পারি না যে আমাদের সাথে এই বৈষম্যটা হবে। 2000 সালে বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি দেয় আওয়ামী লীগ সরকার। 4,35,000 প্রার্থীর মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা দিয়ে চূড়ান্ত নিয়োগের জন্য বিবেচিত হন 2800 জন। এর মধ্য থেকে 2023 সালের ডিসেম্বরে 2163 জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। সরকার পরিবর্তনের পর গত 15 অক্টোবর 99 জনকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। সেখান থেকে আবারও 168 জনকে বাদ দেওয়া হয়েছে। গত 28 থেকে 42তম বিসিএস এর টোটাল 257 জন বাদ দিয়েছে। সেখানে আমাদের এখন বৈষম্য বিরোধী সরকার আর কি, সমতা ভিত্তিক যে সরকার, এখানে আমাদের একমাত্র বিসিএস 43, সেখানেই আমাদের বাদ গেল 267 জন। আমাকে যদি চাকরিও না দেয় এটা নিয়ে আমার কষ্ট নেই, আমি শুধু এই প্রশ্নটার উত্তর চাই যে আমাকে কেন বাদ দেওয়া হলো। তারা চাকরি ছেড়েছি, আবার এদিকে আমাদের গেজেটে আবার আমাদের নামও আসে নাই। তাহলে আমাদের কথা, আমাদের পরিবারের কথাটা একবার সরকারকে তো বুঝতে হবে। 2 ধাপে যে 267 জনকে বাদ দেওয়া হয়েছে তার বড় একটি অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। আবার গোপালগঞ্জ জেলার 30 জনের মধ্যে 24 জনকেই বাদ দেবার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের সময় নানা অজুহাতে যে ধারা ছিল সেটি এখনও অব্যাহত থাকায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। 15 জানুয়ারির মধ্যে গেজেট প্রাপ্তদের যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তার আগেই বাদ পড়াদের অন্তর্ভুক্তির আবেদন করেছেন প্রার্থীরা। আমরা গোপালগঞ্জ জেলায় 30 জনের মতন সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। তার মধ্যে 22 থেকে 24 বা 25 হতে পারে। এর মধ্যে আমরা দ্বিতীয় যে গেজেটটা হয়েছে এখানে আমাদের বাতিল করে দেওয়া হয়েছে। এই যে কালচার, এটা অবশ্যই একটা বাজে কালচার, অপকালচার। এই কালচার থেকে বেরোয় আসতে হবে। স্যারদের বরাবর একটা চিঠি দেওয়ার জন্য আসছে, অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আসছে, যাতে আমাদের দ্রুত এই যে পরবর্তী যে গেজেট হয়েছে সেই গেজেটের জন্য আমাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে কথা বলতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেলেও সচিবকে দপ্তরে পাওয়া যায়নি। মাহবুব কবির চপল,